টাকা কি কোনো বড় রিজার্ভার নির্মাণে ব্যবহার করা যেত না, যেখানে পানি ধরে রাখা যেত? এই টাকাটা কি নদী ব্যবস্থাপনায় ব্যবহার করা যেত না, ড্রেনেজ সিস্টেমে ব্যবহার করা যেত না, বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করা যেত না? যদি সেই বিকল্পগুলো বেশি কার্যকর হইতো, তাহলে খাল খনন শুধু অকার্যকরী না, বরং একটা অপচয়মূলক সিদ্ধান্ত হইয়া দাঁড়ায়। আরো বড় সমস্যা হইলো, এই ধরনের প্রকল্প রাজনৈতিকভাবে খুব দেখানো যায়, ছবি টবি তোলা যায়, মাটি কাটা যায়, ঘোষণা দেওয়া যায়, তারপরে ছবি তুলে বলা যায় তারেক জিয়া না আরেক জিয়া, জিয়াউর রহমানের ছবির সাথে পাশাপাশি তারেক রহমানের ছবি বসে কাল্ট ফিগার তৈরি করা যায়, কিন্তু এটার দীর্ঘমেয়াদী কার্যকারিতা যাচাই করা হয় না। ফলে খাল খনন একটা অর্থনৈতিক প্রকল্প না হইয়া ধীরে ধীরে একটা রাজনৈতিক প্রদর্শনীতে পরিণত হয়। খাল কাটাকে যদি সত্যিকার উৎপাদনশীল কাজে পরিণত করতে হয়, তবে আমাদের আগে জানতে হবে খাল আসলে কেন কাটা হয়। পৃথিবীতে খালের সাধারণত তিনটা প্রধান ব্যবহার আছে। প্রথমত বাণিজ্যিক নৌপথ হিসেবে খাল, সুয়েজ খাল, পানামা খাল আছে না, এগুলো ক্লাসিক উদাহরণ। এই খালগুলো দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল করে এবং প্রত্যেকটা জাহাজ টোল দেয়। এর ফলে রাষ্ট্রের জন্য বিশাল রাজস্ব আসে। বাংলাদেশের খাল সেই ধরনের তো না। দ্বিতীয়, খাল হইতে পারে স্থানীয় জলপথ পরিবহনের মাধ্যম, কিন্তু আধুনিক বাংলাদেশে, এই সময়ের বাংলাদেশে অর্থনীতি মূলত সড়ক ভিত্তিক। দাঁড় টানা ছোট নৌকা বা নৌযানের উপর নির্ভরশীল পরিবহন আর দেশের অর্থনীতির প্রধান ভিত্তি না। 3 নাম্বার, এই ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কৃষির জন্য সেচ ব্যবস্থা। পৃথিবীর বহু দেশে নদীর পানি খাল দিয়ে কৃষি জমিতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু একটা কার্যকর সেচ নেটওয়ার্ক তৈরি করা একটা অত্যন্ত জটিল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ। এটা কেবল কোদাল দিয়ে মাটি কাটার বিষয় না। একটা সেচের নেটওয়ার্ক ডিজাইন করতে হলে প্রয়োজন কোথায় কত সারফেস ওয়াটার আছে, সারফেসে কত পানি আছে, তার ডেটা দরকার। পুরো এলাকার কন্ট্যুর ম্যাপ দরকার, মানে ভূপ্রকৃতির মানচিত্র। এটা এমন একটা ম্যাপ যেখানে বোঝা যায় কোথায় জমি উঁচু, কোথাও নিচু, পানি কোন দিকে স্বাভাবিকভাবে যাবে, এইটা সব দেখায় দেন একটা কন্ট্যুর ম্যাপের ছবি। পানির প্রাকৃতিক প্রবাহের দিক কোন দিকে, কোথায় গ্র্যাভিটি পানি নিয়ে যাবে আর কোথায় পাম্পিং স্টেশন লাগবে, এই ধরনের তথ্য ছাড়া আন্দাজে খাল কেটে দিলে সেটা কার্যকর সেচ ব্যবস্থায় পরিণত হয় না। বলা হইতেছে বর্ষায় পানি ভরবে আর শুষ্ক মৌসুমে পানি ধরে রাখবে। যদি খালের ঢাল নদীর দিকে হয়, তাহলে বর্ষায় পানি আসবে আর বর্ষা চলে গেলে পানি নামবে। বাংলাদেশের বাস্তবতায় কৃষকেরা মূলত ভূগর্ভস্থ পানি ব্যবহার করে ডিজেল বা বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে সেচ দেয়, অর্থাৎ কৃষি সেচের প্রধান উৎস এখনো গ্রাউন্ড ওয়াটার। খালের আর একটা সম্ভাব্য ব্যবহার হলো ড্রেনেজ, অর্থাৎ জলাবদ্ধতা দূর করা। কিন্তু এটা একটা জটিল পরিকল্পনার বিষয়। পানি কোথায় দিয়ে যাবে, কোথায় দিয়ে পড়বে, শেষ পর্যন্ত কোন নদী বা জলাধারে যে সংরক্ষিত হবে, এই সমস্ত পরিকল্পনা ছাড়া খাল খনন করে জলাবদ্ধতার সমাধান হয় না। দুনিয়া অবশ্য সফল ক্যানাল সিস্টেম আছে। মিশরের নীল নদকে কেন্দ্র করে 1000 বছরের সেচ ব্যবস্থা তৈরি হয়েছে। সিন্ধু নদকে করে 5000 বছর আগে সিন্ধু নদকে কেন্দ্র করে সেচ ব্যবস্থা তৈরি হয়েছিল। আধুনিক যুগে প্রেসিডেন্ট গামাল আবদিন নাসের আসওয়ান হাই ড্যাম নির্মাণ করে এবং এর ফলে বিশাল লেক নাসের রিজার্ভার তৈরি হয়। এই বাঁধের ফলে নীল নদের বার্ষিক বন্যা কার্যত নিয়ন্ত্রণে আসে এবং সারা বছর কৃষিতে পানি সরবরাহ করা সম্ভব হয়। কিন্তু বাংলাদেশে যদি ইরিগেশন নেটওয়ার্ক আমাদের তৈরি করতে হয়, তাহলে এটার জন্য ইন্ডিয়ার সাথে চুক্তি করা জরুরি। কেন জরুরি? কারণ হইতেছে, ধরেন চুক্তি মোতাবেক ভারত বলল যে তারা আমাদেরকে মেঘনা নদীর সমস্ত পানি ছেড়ে দিবে, তারা পদ্মা নদীর পানি ব্যবহার করবে। ভারত কোন দিক দিয়ে আমাদেরকে পানি দিবে, নেটওয়ার্ক ডিজাইন সেদিক দিয়ে শুরু করতে হবে, তাই না? আন্দাজে অন্যদিকে হাজার হাজার কোটি টাকা খরচ করে খাল খনন করে রাখলে সেটা একদম পানিতে যাবে, কারণ কাজে আসবে না। ইন্ডিয়া যদি ওই দিক দিয়ে পানি না দেয়, তাহলে আমরা খাল খনন করে করবোটা কি? আপনি জানেনই না পানি আসবে কোন দিক দিয়ে, তাহলে খাল কাটতেছেন কোন হিসাব কইরা? ভারত পাকিস্তান ইন্ডাস ওয়াটার ট্রিটিতে তারা নদীর পানি ভাগ না কইরা নদীকে ভাগ করে নিছে, যেটা অনেক বেশি ইউজফুল। পাকিস্তানের ভাগে সিন্ধু, ঝিলম, সেনাব, ভারতের ভাগে রবি, বিয়াস, সুতলেস। বাংলাদেশ ভারত যে গঙ্গার পানি চুক্তি করছে, সেখানে নদীর পানিকে ভাগ করা হয়েছে, যেটা এনফোর্স করা অনেক কমপ্লিকেটেড। ইন্ডাস চুক্তি অনুযায়ী ভারত পাকিস্তানের 3টা নদী থেকে কোনো ধরনের পানি প্রত্যাহার করতে পারবে না। এর আগে আরো গুরুত্বপূর্ণ ডেটা হচ্ছে বাংলাদেশের কৃষিভূমিতে বাংলাদেশ কি পরিমাণে সারফেস ওয়াটার ব্যবহার করার পরিকল্পনা করতেছে। এটা তো লাগবে, আছে ডেটা নাই। এরপরে করতে হবে সেই পরিমাণে পানি যে কয়েকটা নদী দিয়ে প্রবাহিত হয়, সেই কয়েকটা নদীর পানি সম্পূর্ণ ব্যবহারের জন্য ভারতের সাথে চুক্তি করতে হবে। অন্য বাকি সব নদীর উপরে ক্লেম দরকার হলে ছেড়ে দিতে হবে। এরপরে সেই পানি থেকে পুরো দেশব্যাপী ইরিগেশন নেটওয়ার্ক ডিজাইন করে খনন করা লাগবে। এটা চুক্তি করা অনেক কঠিন হবে, কারণ ভারতের আভ্যন্তরীণ রাজ্যগুলোর ডোমেস্টিক পলিটিক্স যুক্ত আছে। গঙ্গা পানি উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ দিয়ে আসে। প্রত্যেকটা রাজ্য কৃষি প্রধান। ভারতের এক রাজ্য আর এক রাজ্যের সাথে পানি নিয়ে ঝগড়া করে। এইখানে পানির চুক্তি করাটা খুবই ডিফিকাল্ট। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে, বিশাল আকারে পানির রিজার্ভার নির্মাণ করা। নদীর পানি প্রাকৃতিক নিয়মে প্রবাহিত হয়, সেটা যখন অতিরিক্ত ফ্লো করে,
সেটাকে স্টোর করে রাখার জন্য জলাধার লাগে, যাতে শুষ্ক মৌসুমে সেটার সাথে কানেক্টেড খাল দিয়া পানিকে ব্যবহার করা যায়। পাকিস্তান এই জন্য ইন্ডাস ট্রিটির পর 3টা বিশাল আকারের রিজার্ভার তৈরি করছিল। একটার নাম হচ্ছে তারবেলা, একটার নাম হচ্ছে মাংলা, একটার নাম হচ্ছে চাশমা। এই রিজার্ভারগুলো মিলায় প্রায় 13 মিলিয়ন একর ফুট পানি সংরক্ষণ করা যায়। মানে 130 লাখ একর জমিকে 1 ফুট পানির নিচে তলায় রাখা যায়। এই বিশাল পানির ভান্ডার থাকার কারণেই পাকিস্তানের সেচ নেটওয়ার্ক কার্যকরভাবে কাজ করে। অর্থাৎ পাকিস্তানের জাস্ট এই 3টা রিজার্ভারের যে পানি, সেটা দিয়ে সমগ্র বাংলাদেশের কৃষি জমির 2 গুণ পরিমাণকে ধান চাষের পানির ব্যবস্থা করা যাবে। ধান চাষের জন্য কি লাগে জানেন তো? একটা জমিকে 4 ইঞ্চি পানির নিচে তলায় রাখা লাগে, মানে 13 মিলিয়ন একর ফুট, মানে আমাদের কৃষি জমি, তার সাথে 4 ইঞ্চি পানি। এইটাই হইতেছে আমাদের রিজার্ভারের ক্যাপাসিটি লাগবে। বাংলাদেশে বন্যার সময় অতিরিক্ত পানিকে স্টোর করার কোনো রিজার্ভার নেই, সেই জন্যই পানি ওভারফ্লো করে জনপদকে প্লাবিত করে। আমেরিকাতে বিভিন্ন ব্যবহৃত মাইন বা কোয়ারিকে সমস্ত পাথর বা র ম্যাটেরিয়াল উত্তোলন করার পর সেটাকে ওয়াটার স্টোরেজ বা রিজার্ভার হিসেবে ব্যবহার করা হয়, এবং অসংখ্য গভীর রিজার্ভার আছে আমেরিকাতে। বাংলাদেশের বন্যা সমস্যার সমাধান হচ্ছে রিজার্ভার নির্মাণ করা, আর সেসবকে নদীর সাথে কানেক্ট করে দেওয়া, যাতে বন্যার সময় পানি ওভারফ্লো না করে কানেক্টেড ক্যানাল দিয়ে যায়, সেই সমস্ত বিশাল রিজার্ভারে যায় পড়ে। এটার জন্য হাজার হাজার হেভি ইকুইপমেন্ট লাগবে, কোদাল ঝুড়ি, এটা পুরো প্রহসন। খাল কেটে বন্যা সমস্যার সমাধান করা যাবে না, এটা হাস্যকর যদি রিজার্ভার না বানানো যায়। বিএনপি প্রোগ্রামে কোথাও রিজার্ভারের কথা উল্লেখ নাই। কি পরিমাণে পানি সারা দেশে বন্যার সময় ওভারফ্লো হয় সেটারও ডেটা নাই, পুরো আন্দাজে কোদাল চালাইতেছে। বিএনপির ইস্তাহারে লিখছে টেকসই এবং কার্যকর কর্মকৌশল, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কার্যকর ব্যবস্থা, এসবের কোনো মানে আছে? হুদাই সমস্ত কথাবার্তা। এদের এই হচ্ছে বন্যা আর খরা প্রতিরোধের জন্য সমাধান হচ্ছে খাল কাটা। হেমর খোদা, বন্যা আর খরা সম্পূর্ণ বিপরীত 2টা প্রাকৃতিক ঘটনা। 2টার সমাধানে একটা কাজ হয় কিভাবে? এক প্যারাসিটামল দিয়ে যক্ষা, কাশি, ডায়রিয়া, আমাশা, ডেঙ্গু, হার্ট অ্যাটাক সব রোগের চিকিৎসা করার কথা বলতেছে। তাইলে বলেন এটা খাল কেটে কি উপকার হবে? শফিক রহমান জিয়াউর রহমানকে আয়াতুল্লাহ খালকাটি উপাধি দিছিল, কলাম লেখা যায় দিনে। মজার ব্যাপার হইতেছে এই খালকাটা কিন্তু শুধু জিয়ার কর্মসূচি ছিল না, সিপিবিরও কর্মসূচি ছিল। সিপিবি মহা উৎসাহে যাইতো সেই কর্মসূচি পালন করতে। খালকাটা নিয়ে যেভাবে স্বাগত আর সাধুবাদ জানানো শুরু হয়েছে, আমার তো মনে হইতেছে এনসিপি আর জামাত আবার এই জামানার সিপিবি না হইয়া যায়। আপনারা যদি সত্যি কার্যকর বিরোধী দল হইতে চান, আগামীর ক্ষমতা হইতে চান, আপনাদের ক্ষমতার প্রতিস্পর্ধী হইতে হবে। আপনারা যে সাধুবাদ জানাইলেন, আপনারা কি ক্ষমতা আসলে খাল কাটবেন নাকি বাদ দিবেন? নিজের বিকল্প ক্ষমতা হিসেবে গড়ে তোলেন, নয়তো বিকল্প শক্তি মাঠে উঠে এসে আপনাদের জায়গা দখল করে নেবে। 2024-এ হঠাৎ যেমন ছাত্ররা জায়গা উঠছিল, ঠিক তেমনি বিরোধী দল মানে শুধু সংসদে বসে থাকা না। বিরোধী দল মানে প্রত্যেকটা সিদ্ধান্তকে প্রশ্ন করা, প্রত্যেকটা খরচের হিসাব চাওয়া, প্রত্যেকটা ভুলকে সামনে আনা। সরকার দুর্বল হইলে বিরোধী দল শক্তিশালী হয়, এটাই তো রাজনীতির নিয়ম। কিন্তু এখানে উল্টা চিত্র, সরকার ভুল করতেছে আর বিরোধী দল সাধুবাদ দিচ্ছে। এই জায়গায় যদি বিরোধী দল তাড়াইতে না পারে, তাহলে তারা এখানে কি করতেছে? রাজনীতি তো কোনো নৈতিক পরীক্ষার খাতা না, এটা ক্ষমতার খেলা। এখানে জায়গা খালি থাকলে সেটা ফাঁকা থাকে না। আপনি যদি শক্তিশালী বিরোধী দল না হন, তাহলে নতুন শক্তি আসবে, যেভাবে 2024 সালে হঠাৎ করে ছাত্ররা উঠে দাঁড়াইছিল। রাজনীতি ঠিক সেভাবেই শূন্যস্থান পূরণ করে। জনগণ শুধু সরকারি দলের উপরে ক্ষুব্ধ হয় না, বিরোধী দলের উপরে ক্ষুব্ধ হয়। হাসিনা আমলে বিএনপির উপরে ক্ষুব্ধ হয়ে ছাত্রদের নেতা মানিছিল জনগণ। তারা আপনাদের উপরে বিরক্ত হইলে সামনে আর একটা নতুন বিকল্প আসার অপেক্ষা করবেই জনগণ। কারণ ইতিহাস একটা জিনিসই বারবার দেখায়, ক্ষমতা কখনোই অপেক্ষা করে না, আর জনতা কখনোই শূন্যতা পছন্দ করে না। ইনকিলাব জিন্দাবাদ।